আমরা পৌঁছে গেছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। এখান থেকে কিছুক্ষণের মধ্যে আমাদের গন্তব্য হবে কক্সবাজার রেলওয়ে স্টেশন। ডিয়ার অডিয়েন্স, আমি এই মুহূর্তে ইন্ট্রোডিউস করে দিচ্ছি মিস্টার জুবায়ের চৌধুরী ভাইকে। ওনার সাথে হঠাৎ করে দেখা হয়ে গেল, যদিও আমি এখন কক্সবাজার যাচ্ছি এবং দিস ইজ মাই ফার্স্ট ব্লগ ইন মাই চ্যানেল অ্যান্ড আই হোপ জুবায়ের ভাই আমাদেরকে সাপোর্ট করবেন, উনি বলেছেন। অ্যান্ড ভোরের সকাল, জানালার বাইরে দেখা দিল এক রূপকথার মতো সকাল। ঘন কুয়াশার ঝাপসা গ্রাম, সবুজ ক্ষেত আর দূরের গাছের মাথা। এমন শান্ত আর সুন্দর ভোর, মনে হচ্ছে পুরো যাত্রাটাই যেন এক সিনেমার দৃশ্য। কক্সবাজার পৌঁছানোর আগেই ট্রিপটা আমার কাছে মনে হলো যেন সফল হয়েছে। তখন এগোচ্ছে, জানালার বাইরে ধীরে ধীরে সূর্য উঠছে। ঘন কুয়াশা ভেদ করে সোনালি আলো পড়ছে এক বিশাল সবুজ মাঠের উপর। ঘাসের ডগায় জমে থাকা শিশির কণা যেন ঝিলমিল করে উঠছে। দূরে গ্রামের ঘরবাড়ি আর গাছের ছায়ায় মিলিয়ে যাচ্ছে কুয়াশার ভেতর। এমন শান্ত আর জাদুকরী সকাল ভ্রমণের শুরুতেই মনটা ভরে গেল। এই দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম কক্সবাজারের পথে। খুব শীঘ্রই পৌঁছে যাব আশা করি। ভালো লাগছে সকালটা। ভোর 7:30। চলে এলাম কক্সবাজার। খুব চমৎকার একটি রেলওয়ে স্টেশন আমরা দেখতে পেলাম এখানে। এই মুহূর্তে সময় হচ্ছে 10:24। প্রচণ্ড রোদ, আসলে খুবই স্কিন বার্ন হচ্ছে এখানে। আসলে এখন সময় কাটানোর মতো সময় না। তারপরও আমরা দেখতে পাচ্ছি পুরো বিচ জুড়ে প্রচুর দর্শক, প্রচুর পর্যটক রয়েছে। এই পর্যটকদের এখানে আমার যে বিষয়টা একটু ল্যাকিংস মনে হয়েছে, বিশেষ করে একটু দূরেই আমরা দেখতে পাচ্ছি বোতল ফেলে রেখেছে। আমরা কিছুক্ষণ আগে একটা কফি খেয়েছি, কফিটা ফেলার জায়গা পাচ্ছি না। এখানে আসলে পর্যাপ্ত ডাস্টবিনের অ্যারেঞ্জমেন্ট থাকা দরকার ছিল। যদিও ব্যক্তিগত উদ্যোগে যারা এই ধরনের এই বেডগুলা ভাড়া দিচ্ছে, শেয়ার করছে, তারা তার পাশে একটা ছোটো ছোটো করে বিন রাখছে, কিন্তু সেই বিনটা আমার মনে হয় না পর্যাপ্ত। কারণ যারা এখানে ট্যুরিস্ট হিসেবে আসছে, বিচের ধারে আসছে, তারা তাদের যে ওয়েস্টগুলা, যে গার্বেজগুলা, সেগুলা এখানে বিচের মধ্যে ফেলে দিচ্ছে। সো আমরা বিচের যে সত্যিকারের সৌন্দর্য, সেটা ব্যাহত হচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে। আমি অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এখানে যাতে সাস্টেইনেবল কোনো ডাস্টবিন অ্যারেঞ্জ করা যায়, সেই ব্যাপারটা অবশ্যই দেখা উচিত। কারণ আবার এখানে একটা বিষয় আছে যে সমুদ্রের ঢেউয়ের সাথে সাথে সাস্টেইন করার মতো ডাস্টবিন ডিজাইন করতে হবে এবং সেটা পর্যায়ক্রমে সরিয়ে নিয়ে আসতে হবে জোয়ার ভাটার সাথে সাথে, এবং তাহলে পর্যটকরা পর্যাপ্ত ডাস্ট ফেলার জন্য জায়গা পাবে। আমার মনে হয় এটা দেখা উচিত। আর বিকালের দিকে আমরা ঘুরতে আসবো, আশা করি আমাদের সাথে আপনারা এনজয় করবেন। ধন্যবাদ। সমুদ্রপাড়া গান পারো? পারো না? আগে একটা গান শোনাই তো তোমাদের এখানে, মধু হই হই মরে বিষ খাওয়াইলা। এখন নাই। আরাফাত, হ্যাঁ, আরাফাত নামে একটা ছেলে আমার কাছেই গান গাইছিল। তুমি কি পড়াশোনা করো? পড়াশোনা করবা, ঠিক আছে? পড়াশোনা করলে ভালো কিছু করতে পারবা, ওকে?
ভালো ওই যে রং দেওয়া থাকে। আই এম রিয়েলি সরি যে আমার আসলে মাথা মেসেজ করে দিচ্ছে পিছনে মোহাম্মদ আরাফাত নামে যে ছেলেটা। আসলে আমি চাইনি এরকম একটা সেবা তার কাছ থেকে নেওয়ার জন্য। হিজ চাইল্ড। তোমার নাম কি? সরি আমি ভুল বলেছি, নূর হোসেন। নূর হোসেনের এখন আসলে পড়াশোনা করার সময়। আমি তাকে পরামর্শ দিলাম সে যেন পড়াশোনা করে। সে সামান্য কিছু টাকার বিনিময়ে মাথা মেসেজ করার অফার করেছিল। আমি কখনো শিশু শ্রমকে উৎসাহিত করি না, বাট আনফর্চুনেটলি ভ্যারি ইমোশনালি আমি এটা করলাম। ঠিক আছে নূর হোসেন, থ্যাংক ইউ ভেরি মাচ। চলে গেছে। সমুদ্রের পাশে আসলে মনে হয় আমাদের মনটা আসলে এরকম বিশাল হওয়া উচিত। আসলে মাঝে মাঝে সমুদ্রের পাড়ে এরকম ঘুরতে আসলে আমাদের মানসিক অবস্থার পরিবর্তন হয়। সমুদ্রের মতো বিশালতার যেই প্রকৃতিতে যে বিশাল একটা অবস্থান রয়েছে, প্রকৃতি যে এত সুন্দর এত বিশাল, আমরা আসলে এই সংকীর্ণ মনা পরিবেশ থেকে বেরিয়ে এই বিশালতার দিকে আমরা যেতে পারি। এই জন্য মাঝে মাঝে সমুদ্র ভ্রমণে আসা উচিত। আমার খুব ভালো লাগে সমুদ্র ভ্রমণ করতে। একটা ছোট্ট বাচ্চা মেয়ে এসে বললো একটা গান শোনাবে, তো বললাম ঠিক আছে গাও। তো তুমি কি গান গাইবে? সাগর পাড়ি। সাগর পাড়ি? জি। আচ্ছা, তুমি এই গানটা কি পুরোপুরি পারো? জি। আচ্ছা ঠিক আছে। তুমি এটা কার কাছে শিখেছো? আমার আন্টির কাছে। কার কাছে? আমার আন্টির। তোমার আন্টির কাছে শিখেছো? আচ্ছা ঠিক আছে। তুমি কি পড়াশোনা করো? জি। কোন ক্লাসে পড়ো? ক্লাস 2-তেই। ভেরি গুড, তুমি পড়াশোনা করবে, ঠিক আছে? ওকে, এবার আমরা তোমার গানটা শুনবো। রেডি, 1 2 3 গাও। পাচ্ছেন পিছনে অনেক বাইক, এখানে বাইক আছে এবং স্কুটার আছে। এখানে ঘন্টা প্রতি ভাড়া হয়। আমি কিছুক্ষণ আগে এই একটা স্কুটার ভাড়া নিয়েছি। স্কুটারটা হচ্ছে ঘন্টা প্রতি 200 টাকা করে, আর তেল হচ্ছে নিচ থেকে ভরে নিতে হয়। ইটস অন নেগোসিয়েবল। আমি একটু ভাইয়ের সাথে কথা বলি। ভাইয়া, আপনি একটু বলবেন যে আপনাদের এখান থেকে এই যে বাইক বা স্কুটারগুলো নেওয়া হয়, এখানে নিরাপত্তাজনিত কোনো ইস্যু আছে কিনা, এবং এই বাইকগুলো নিয়ে তারা কিভাবে কমফোর্টেবলি রাইড করতে পারে? এটা হচ্ছে আমাদের ঘন্টা ছুটি আপনি বাইকগুলো নেবেন। বাইকগুলো নিয়ে হচ্ছে আমাদের মেরিন ড্রাইভ প্লাস্টিক মানে হচ্ছে ট্যাকআপ দিবে। ট্যাকআপ থেকে এখানে ডলফিন মোড়, আর হচ্ছে আপনার লাইসেন্স আছে, আমাদের গাড়ি কাগজ সম্পন্ন হবে। আর হচ্ছে মেরিন ড্রাইভের সবচেয়ে নিরাপত্তা হচ্ছে আপনার বিভিন্ন আপনার এই পুলিশ চেকপোস্ট আছে, সেনাবাহিনী ক্যান্টনমেন্ট আছে, আর হচ্ছে বিজিবি চেকপোস্ট আছে। মেরিন ড্রাইভে প্রায় আপনার নিরাপত্তা সবচেয়ে বেশি। অনেক ধন্যবাদ ভাই। আপনার নামটা? আবু তাহের। ওকে, থ্যাংক ইউ। আমরা আবু তাহের ভাইয়ের মাধ্যমে জেনে নিলাম যে আপনাদের নিজস্ব ড্রাইভিং লাইসেন্স লাগবে। ড্রাইভিং লাইসেন্স যদি সাথে থাকে তাহলে গাড়ির যে অন্যান্য কাগজপত্র সেগুলো ওনারা ম্যানেজ করবে। এখানকার স্থানীয় প্রশাসনদের সাথে ওনাদের নিশ্চয়ই একটা যোগসূত্র রয়েছে। এনিওয়ে, ড্রাইভিং লাইসেন্স নিয়ে আপনারা ঘুরে আসতে পারেন কক্সবাজারের এই ডলফিন মোড় থেকে মেরিন ড্রাইভ পর্যন্ত, ইনানি বিচ পর্যন্ত আপনারা ঘুরে আসতে পারবেন। ইনানি বিচ ঘুরে ব্যাক করে এই পর্যন্ত আবার চলে আসতে হবে। ঘন্টা প্রতি তাদের ভাড়ার হিসাব থাকে। ধন্যবাদ। কিছুক্ষণ আগে যেমনটা বলেছিলাম যে একটা বাইক আমরা হায়ার করেছি, এটা একটা স্কুটার। এই স্কুটারটা হায়ার করে আমরা যাচ্ছি হচ্ছে মেরিন ড্রাইভ জোরে
মেরিন ড্রাইভ ধরে সামনের দিকে এগিয়ে চলেছি। আমার বাম পাশে পাহাড়ের বিশাল সারি, ডান পাশে হচ্ছে সমুদ্র, গাড়ি আসবে এই পাশে। আমরা চলেছি, কিন্তু আমাদের একটা স্পিড লিমিট দেওয়া আছে। আমরা ম্যাক্সিমাম 60 কিলোমিটার পার আওয়ার এই রাস্তায় চলতে পারবো। এই গাড়ির মধ্যে এভাবে করেই স্পিড লিমিটটা বাঁধা আছে। যদি কোনো কারণে ওভার 60 কিলোমিটার যাওয়া হয় তাহলে পরপর একবার, দুবার, তিনবার এরকম 60 কিলোমিটার স্পিড ক্রস করলে গাড়িটা 3বার লক হবে, আবার কিছুক্ষণ পরে আনলক হয়ে যাবে। কিন্তু থার্ড টাইম যদি 60 কিলোমিটার ক্রস করা হয় তখন আর লকটা খুলবে না, গাড়ি একদম পার্মানেন্টলি স্টপ হয়ে যাবে। এটা একটা অটোমেশন করা রয়েছে। সো এই ব্যাপারে আমাদের কেয়ারফুল থাকতে হবে যেন কোনোভাবেই আমরা 60 কিলোমিটার উপরে স্পিড না তুলি। ইটস ভেরি গুড প্রসিডিউর অ্যান্ড রুলস আই থিঙ্ক সো, এই ধরনের রাস্তার ক্ষেত্রে সেফটি মেনটেন করার জন্য। এনিওয়ে, আমরা এই মুহূর্তে যে স্কুটারটা ভাড়া করেছি এটা হচ্ছে ইয়ামাহা রেজেড আর্ট ব্র্যান্ডের। এটি অত্যন্ত স্মুথ একটা স্কুটার, খুব ভালো লাগছে। আমার বাম পাশে দেখছি যে কনস্ট্রাকশনের কাজ চলছে। খুব সম্ভবত কিছুদিন আগে এখানে পাহাড় ধস হয়েছিল, দ্বিতীয়বার যেন পাহাড় ধস না হয় সেই জন্য এই বাম পাশে দেখলাম যে আরসিসি একটা ওয়াল দাঁড় করানো হচ্ছে পাহাড়ের পাশে। আর এখানে যে পরিমাণ খাড়া পাহাড়, এখানে প্রায়ই স্লাইডিং হওয়ার একটা সম্ভাবনা থাকে বা হয়। ল্যান্ডস্লাইডিং হওয়া খুব স্বাভাবিক বিষয় এখানে বর্ষাকালে। তবে ওই পাশে যেরকম কাজ হচ্ছে, এই কাজগুলোর মাধ্যমে ল্যান্ডস্লাইডিং প্রতিরোধ করার চেষ্টা তারা করছে। খুবই ভালো লাগছে। ডান পাশে সুবিশাল সমুদ্র, বাম পাশে সুউচ্চ পাহাড়, খুব সুন্দর একটা রাস্তা ধরে আমরা আগাচ্ছি। আমরা জানি যে মেরিন ড্রাইভ অত্যন্ত সুন্দর একটা রাস্তা। এই মেরিন ড্রাইভের কিছু কিছু জায়গায় খানাখুন্দল হয়ে গেছে, এখানে আমার মনে হয় রিপেয়ার করাটা খুব জরুরি। নিশ্চয়ই বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবেন এবং এই ব্যাপারে তাদের মনোযোগ দেওয়া উচিত। কারণ বাংলাদেশের সব ট্যুরিস্টরাই এই রাস্তায় এসে একটা ভালো সময় কাটানোর চিন্তা করে। রাস্তা স্মুথ না হলে সেটা আসলে এরকম লেভেলে হয়ে উঠবে না। যাই হোক, ভাঙা খানাখন্দর রাস্তা পার হয়ে আমরা এখন কিছুটা সামনের দিকে আগাচ্ছি। এখন আবার রাস্তা ভালো দেখতে পাচ্ছি। সম্ভবত এই রাস্তাগুলো কিছুদিন আগেই কাজ করা হয়েছে। এই রাস্তাগুলো বেশ স্মুথ, এই পাশের পরের রাস্তাটুকু ভালো স্মুথ হয়েছে। ওরা স্টেপ টু স্টেপ কাজ করে এগিয়ে যাচ্ছে।